বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। নুসরাত ফিজিক্স টিউটোরিয়ালের আজকের লেকচারে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমি নুসরাত শারমিন, প্রভাষক পদার্থবিজ্ঞান, সরকারি শাহ সুলতান কলেজ, বগুড়া। আজকে তোমাদের জন্য যে টপিকটি নিয়ে এসেছি তোমাদেরই রিকোয়েস্ট করা। এই টপিকটা হচ্ছে ওয়েভস বা তরঙ্গ। এই টপিকটি এইচএসসি স্টুডেন্ট অথবা বিএসসি অনার্স ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য, উভয়দের জন্য কার্যকরী হবে। এইচএসসির ফার্স্ট পেপারে তোমাদের এই অধ্যায়টি অন্তর্ভুক্ত আছে। অধ্যায়ের নাম তরঙ্গ, এবং বিএসসি অনার্সের কোর্স টাইটেল হচ্ছে প্রপার্টিস অফ ম্যাটার, ওয়েভস অ্যান্ড অসিলেশন। তো এই চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে স্টেশনারি ওয়েভ অথবা স্ট্যান্ডিং ওয়েভ, যেটাকে আমরা স্থির তরঙ্গ বলে থাকি। তো চলো স্টুডেন্টরা আজকে দেখি স্থির তরঙ্গ বা স্ট্যান্ডিং ওয়েভে কী কী বিষয় আছে। স্টেশনারি অথবা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ আলোচনার আগে আমরা একটু দেখে নিই আমরা তরঙ্গ বলতে কি বুঝি। তরঙ্গ আমরা জানি যে একটা স্থিতিস্থাপক মাধ্যমে যদি একটা পার্টিকেল থেকে পার্টিকেল, কণা থেকে কণাতে ধারাবাহিক দশা স্থানান্তর বা ফেসের ট্রান্সফরমেশন ঘটে, তাহলে সেক্ষেত্রে যদি একটা পর্যায়বৃত্ত আলোড়ন সৃষ্টি হয়, সেখানে পর্যায়বৃত্ত আলোড়ন সৃষ্টি হয় এবং সেটা অগ্রসরমান হয় এবং কণা থেকে কণাতে শক্তি স্থানান্তর করে অগ্রসর হয়, তাহলে সেই আলোড়নকে আমরা বলবো তরঙ্গ বা ওয়েভ। আচ্ছা, ওয়েভের কয়েকটি প্রকারভেদ আছে, টাইপস অফ ওয়েভ আমরা দেখতে পাচ্ছি যে মাধ্যমের, এটা আবার দুটি ভাগে আমরা প্রকারভেদ করতে পারি। যদি মাধ্যমের কণাগুলোর কম্পনের দিক বিবেচনা করি তাহলে তরঙ্গটি দুভাগে বিভক্ত করা যায়। সেটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ, যাকে আমরা আর তির্যক বা অনুপ্রস্থ তরঙ্গ নামে অভিহিত করতে পারি। আরেকটি হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভ বা দীর্ঘ তরঙ্গ বা অলম্বিক বা অনুদৈর্ঘ্য তরঙ্গ। এগুলো নিয়ে আমরা অন্য লেকচারে আলোচনা করেছি। এখন দেখব যে তরঙ্গের গতি বা তরঙ্গের মোশনটা বিবেচনা করে তরঙ্গটাকে কয় ভাগে ভাগ করতে পারি। সেটা হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ বা চলো বা অগ্রগামী তরঙ্গ, যেটা সামনের দিকে অগ্রসরমান থাকবে, চলমান থাকবে। আর স্টেশনারি বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ, যেটা নিয়ে আমরা এখন আলোচনা করব। তো চলো স্টুডেন্টরা দেখি স্থির তরঙ্গের ডেফিনেশনটা কেমন হবে। এবার দেখো স্থির তরঙ্গ ডেফিনেশনটা কেমন হবে। মাধ্যমের একটি সীমিত অংশে, একটা নির্দিষ্ট অংশের মধ্যে পরস্পরের বিপরীত দিক থেকে আগত একটি হচ্ছে প্রোগ্রেসিভ ওয়েভ সামনের দিকে যাবে এবং সেটা একটা প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে সে কী করবে, আবার বিপরীত দিকে ফিরে আসবে, এমন অবস্থা বিপরীত দিকে। আমরা একটু পরে এক্সাম্পল দেখব, ডেফিনেশনটাকে দেখে নিই। পরস্পরের বিপরীত দিক হতে আগত একই বিস্তার, কম্পাঙ্ক ও পর্যায়কাল বিশিষ্ট। তার মানে বিস্তার একই রকম হবে, কম্পাঙ্ক একই রকম, পর্যায়কাল, এগুলো আমরা ডেফিনেশন আমরা এর আগে শিখেছি। আচ্ছা, বিশিষ্ট দুটি তরঙ্গ পরস্পরের সাথে মিলে যে একটি লব্ধি তরঙ্গের সৃষ্টি করে তাকেই স্টেশনারি ওয়েভ বা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ বলা হয়। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি, দেখো এখান থেকে আমি যদি হাত দিয়ে একটা সুতাকে বা রশিকে টেনে যদি ওকে আমি দোলাতে থাকি, তাহলে কি হবে, একটা প্রোগ্রেসিভ ওয়েভ সামনের দিকে অগ্রসর হবে এবং এখানে আবার বাধাপ্রাপ্ত হয়ে সে আবার বিপরীত দিকে যাওয়ার চেষ্টা করবে, যার ফলে দেখো এখানে যে একটা লুপের মতো সৃষ্টি হয়ে যাচ্ছে এবং এটা এই সীমিত অংশের মধ্যেই থেকে অবস্থান করছে, এটা কিন্তু অন্য কোথাও মুভ করছে। তাহলে এই সীমিত অংশের মধ্যে দেখো এখানে এই যে লুপগুলো তৈরি হয়ে যাচ্ছে, এই লুপগুলোর মধ্যে কিন্তু এই লুপগুলোকে বলা হবে স্থির তরঙ্গ। এক্সাম্পলে দেখো যে একটি রশি এক প্রান্ত যদি দৃঢ় অবলম্বনের সাথে যুক্ত করে অপর প্রান্ত টান অবস্থায় রশি প্রান্তকে উপরে নিচে দোলাতে থাকি, তাহলে রশিতে স্থির তরঙ্গের সৃষ্টি হবে। তাহলে এই অংশের মধ্যে, এই সীমিত অংশের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ একটা স্থির তরঙ্গের সৃষ্টি হচ্ছে। তাহলে একটি হচ্ছে, যদি আমরা এটাকে ধরি এক্স অক্ষ বড়, তাহলে এক্স অক্ষের দিকে একবার যাচ্ছে এবং এখানে প্রতিফলিত হয়ে তরঙ্গটা আবার বিপরীত এক্স অক্ষের দিকে সে অগ্রসর হচ্ছে, যার ফলে এখানে যে লুপগুলো তৈরি হচ্ছে এই লুপটাকে বলা হচ্ছে স্থির তরঙ্গ। এই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোনো টানা তার
দুটি স্ট্যান্ড নিয়েছি আমরা, দুটি স্ট্যান্ডকে আমরা স্ট্যান্ডের মাঝে একটা রশিকে বেঁধে দিয়েছি। বেঁধে এর মধ্যে যদি আমি কম্পন সৃষ্টি করি তাহলে দেখা যাবে একইভাবে এই 1 নম্বর চিত্রের মতনই এখানে লুপ তৈরি হচ্ছে এবং এই লুপটা ওই সীমিত অংশের মধ্যেই অবস্থান করছে। তাহলে এই 2 নম্বর ক্ষেত্রে আমরা এই অংশের মধ্যে যেই তরঙ্গটা দেখতে পাচ্ছি এই তরঙ্গকে বলবো স্টেশনারি ওয়েভ বা স্থির তরঙ্গ। আচ্ছা, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এই যে বিস্তারটা কোনো জায়গায় সর্বোচ্চ হয়ে যাচ্ছে, বিস্তার কিন্তু কোনো জায়গায় আবার সর্বনিম্ন হয়ে যাচ্ছে। তাহলে বিস্তার যেখানে সর্বোচ্চ হয়ে যাচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে কিন্তু অ্যান্টিনোড, আর যেখানে বিস্তার সর্বনিম্ন হয়ে যাচ্ছে সেই অংশটাকে বলা হচ্ছে নোড বা সুস্পন্দবিন্দু, আরেকটা হচ্ছে নিষ্পন্দ বিন্দু, সুস্পন্দ বিন্দু, নিষ্পন্দ বিন্দু, অ্যান্টিনোড অ্যান্ড নোড। আর এখানে দেখো ল্যামডা দেখতে পাচ্ছ যে একটা পর্যায়কাল সম্পন্ন করার জন্য তরঙ্গটি যেটুকু দূরত্ব অতিক্রম করছে সেটাকে কিন্তু আমরা কি বলে ওয়েভলেংথ বা তরঙ্গ দৈর্ঘ্য, যাকে আমরা ল্যামডা দ্বারা প্রকাশ করেছি। তারে পরপর দুটি এখানে আমরা দেখিয়েছি পরপর দুটি অ্যান্টিনোডের মধ্যে যে দূরত্বটা সেটাই কিন্তু ওয়েভলেংথ। তাহলে তোমরা স্থির তরঙ্গের ডেফিনেশন এবং এক্সাম্পলটা দেখলে। এখন পরবর্তী অংশে আমরা চলে যাই। এখন আমরা দেখব স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গের সমীকরণ, ইকুয়েশন অফ স্ট্যান্ডিং ওয়েভ। এখানে ধরি অ্যামপ্লিটিউড বা বিস্তার, কোনো একটি স্থির তরঙ্গের অ্যামপ্লিটিউড বা বিস্তার হচ্ছে এ, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক এন, ওয়েভলেন্থ বা তরঙ্গদৈর্ঘ্য ল্যামডা। এখন দেখি আমরা তরঙ্গের সমীকরণ হিসেবে আমরা জানি তরঙ্গের সমীকরণ এখানে আমরা কয়টি পাবো? আমরা জানি স্থির তরঙ্গে আমরা কিন্তু দুটি তরঙ্গ পাবো। তাহলে প্রথম তরঙ্গ যেটা ডান দিক থেকে বাম থেকে ডান দিকের দিকে প্রবাহিত হচ্ছে তার জন্য ইকুয়েশন কেমন হবে? ধরে নিলাম y1 ইজ ইকুয়াল টু a sin 2 পাই ভাগ ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স। তাহলে এটা কি হলো? ডান দিকে প্রবাহমান, ডান দিকে প্রবাহমান তরঙ্গের জন্য আমরা সরণ সমীকরণ পেলাম y1 ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স, এবং y2 দ্বিতীয় তরঙ্গের জন্য আমরা পাবো a sin 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা 2 পাই বাই ল্যামডা টু vt প্লাস এক্স। তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি এটা বাম দিকে প্রবাহমান, যেটা কিনা প্রতিফলকে বাধাপ্রাপ্ত হয়ে আবার পুনরায় বাম দিকে ফিরে আসবে, তার জন্য এই সমীকরণটি আমরা পাবো। আচ্ছা, এক্ষেত্রে একটু বলে রাখি যে এই সমীকরণটি কিন্তু আমরা পাবো এই ডান দিকে প্রবাহমানের জন্য y1 ইজ ইকুয়াল টু a sin 2 পাই বাই ল্যামডা ইন্টু vt মাইনাস এক্স। এটা ঠিক আছে, এটা দৃঢ় বা নমনীয় যে কোনো এর জন্য যে কোনো প্রতিফলকের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। কিন্তু প্রতিফলক যদি নমনীয় হয় তাহলে এই সমীকরণটা প্রযোজ্য হবে। কিন্তু প্রতিফলক যদি রিজিড বা দৃঢ় হয় তাহলে আমাদের এই সমীকরণটা কিন্তু আমাদের আসে y2 ইজ ইকুয়াল টু মাইনাস a sin 2 পাই ডিভাইডেড ল্যামডা ইন্টু vt প্লাস এক্স। আচ্ছা, এটা হচ্ছে রিজিড বা দৃঢ় প্রতিফলকের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, আমরা এই ক্ষেত্রে আপাতত নমনীয় প্রতিফলকের ক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি। তাহলে আমরা সমীকরণ ইউজ করব এইটা আর এইটা, তাহলে y1 y2। এখন আমরা চলে যাব যে তরঙ্গের উপরিপাতন নীতি অনুসারে আমরা যেটা জানি যে লব্ধি তরঙ্গ
লব্ধি তরঙ্গ কি পাবো? লব্ধি তরঙ্গ পাবো y ইজ ইকুয়াল টু y1 প্লাস y2। আমরা এখানে তরঙ্গ সমীকরণটিকে একটু সাজিয়ে লিখছি, সরণ সমীকরণকে একটু সাজিয়ে লিখছি। y1 ইজ ইকুয়াল টু আমরা লিখেছি a sin 2 pi by lambda ইন্টু vt minus x। নেক্সট লাইনে আমরা কী করলাম, ল্যামডাটাকে ভিতরে নিয়ে গেলাম, নিয়ে যাওয়ার ফলে এখানে আমরা দেখতে পাচ্ছি v ভাগ ল্যামডা হয়েছে এখানে। তাহলে v আমরা জানি v ইজ ইকুয়াল টু n ল্যামডা, তার মানে বেগ ইজ ইকুয়াল টু কম্পাঙ্ক গুণন তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে এটাকে আমরা সাইড চেঞ্জ করে যদি লিখি তাহলে কি পাই, v ডিভাইডেড ল্যামডা ইজ ইকুয়াল টু n। তাহলে এই মানটাকে আমরা এখানে বসিয়ে দিলে আমরা কি পাচ্ছি, কম্পাঙ্ক n। তাহলে এটা পেলাম আমরা প্রথম তরঙ্গের জন্য। দ্বিতীয় তরঙ্গের জন্য সরণ সমীকরণ আমরা লিখতে পারবো y2 ইজ ইকুয়াল টু a sin 2 pi ইন্টু nt প্লাস x ডিভাইডেড ল্যামডা। তাহলে এই দুটি মানকে আমরা সমীকরণ লব্ধি তরঙ্গ সমীকরণে বসিয়ে পাই a sin 2 pi ইন্টু nt মাইনাস x ডিভাইডেড ল্যামডা প্লাস a sin 2 pi nt প্লাস x ডিভাইডেড ল্যামডা। এখন দেখো এই সমীকরণ যেটা আমরা পেলাম সেটা কিন্তু একটা, এটুকু থেকে যদি a কমন নেই যদি, তাহলে আমরা পাচ্ছি sin 2 pi ইন্টু nt মাইনাস x ডিভাইডেড ল্যামডা প্লাস sin 2 pi nt প্লাস x ডিভাইডেড ল্যামডা। এটা দেখতে পাচ্ছ আমরা ত্রিকোণমিতিক সূত্র অনুসারে sin c প্লাস sin d এই কোয়েশনটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমরা জানি যে sin c প্লাস sin d ইকুয়েশনটা আসে কেমন, 2 cos c মাইনাস d ডিভাইডেড 2 ইন্টু sin c প্লাস d ডিভাইডেড 2। তাহলে এই সমীকরণটাকে যদি আমরা এখানে অ্যাপ্লাই করি তাহলে আমাদের আলটিমেট সমীকরণটা আমাদের আসে 2a cos 2 pi x ডিভাইডেড ল্যামডা টু sin 2 pi n t। এখানে sin c প্লাস প্রথমে আমরা বসালাম 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইডেড 2 ইন্টু sin c প্লাস d ভাগ 2। তাহলে ক্যালকুলেশন করে আমরা এই সমীকরণটি পাবো যে 2a cos 2 pi x বাই ল্যামডা sin 2 pi ইন্টু nt। তাহলে এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু একটা লব্ধি তরঙ্গের সরণ সমীকরণ চলে এসেছে, যেখানে আমরা এই সমীকরণটাকে যদি আমরা সাধারণ সমীকরণ আমরা জানি y ইজ ইকুয়াল টু a sin ওমেগা t অথবা a sin 2 pi n t। তাহলে এই সমীকরণের সাথে যদি আমরা এই লব্ধি সমীকরণটাকে কম্পেয়ার করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের কিন্তু a অংশটুকু কত পাচ্ছি আমরা, 2a cos 2 pi x ভাগ ল্যামডা সমপরিমাণে, আর বাকি সমীকরণটা আমাদের সরণ সমীকরণের সাথে কিন্তু মিলে যাচ্ছে। তাহলে আমরা এই অংশটুকুকে কিন্তু কি ধরতে পারি, স্থির তরঙ্গের ক্ষেত্রে অ্যামপ্লিটিউড বা বিস্তার। তাহলে এখানে আমরা লিখতে পারি, তাহলে এই অংশটুকুকে আমরা যদি বিস্তার ধরি, এই অংশটুকুকে আমরা যদি বিস্তার বা অ্যামপ্লিটিউড এ ধরি, ক্যাপিটাল এ আমরা ধরলাম, তাহলে আমরা এই সমীকরণটি কিভাবে লিখতে পারি, y ইজ ইকুয়াল টু a sin 2 pi n t। এটাই হলো স্থির তরঙ্গের, এটাই হলো স্থির তরঙ্গের সমীকরণ, স্টুডেন্টস। তাহলে আমরা দেখে নিলাম যে স্থির তরঙ্গের সমীকরণটা আমরা একটা প্রোগ্রেসিভ ওয়েভ ইকুয়েশন থেকে কিভাবে নিয়ে আসলাম। এখন আমরা দেখব
যে কোন অবস্থার ক্ষেত্রে আমরা যে সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু পাবো সেটা এই স্থির তরঙ্গের ইকুয়েশন থেকে কিভাবে আসবে এখন আমরা সেটা দেখে নিব। এখন আমরা দেখব সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোড বা নোটের অবস্থান কোথায় হবে। একটা স্থির তরঙ্গের মধ্যে অ্যান্টিনোড এবং নোট কোথায় কোথায় আসবে, কতক্ষণ পর পর আসবে সেটা আমরা এখন দেখে নেব। প্রথমে দেখব যে অ্যান্টিনোড বা সুস্পন্দ বিন্দুর অবস্থান। আচ্ছা, আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে বিস্তার কি দেখলাম, বিস্তার a ইজ ইকুয়াল টু 2a cos 2πx বাই ল্যামডা। আচ্ছা, আমরা কিন্তু সুস্পন্দ বিন্দু কোথায় পাবো, যেখানে বিস্তারটা সর্বাধিক হবে। এই ক্ষেত্রে যেহেতু কজের ফাংশন আছে তাহলে আমাদের কি আসতে হবে, সর্বোচ্চ বিস্তার কোথায় হবে, যেখানে +-1 সেখানে কিন্তু আমাদের সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোডগুলো আসবে। সেক্ষেত্রে এই ইকুয়েশনটা, এই অংশটুকু কেমন হবে, cos 2πx ডিভাইডেড ল্যামডা কেমন হতে হবে, +-1 এর সমপরিমাণ হতে হবে। তাহলে কেবল এই অংশগুলোতে আমরা অ্যান্টিনোড পাবো। আচ্ছা, তাহলে এই অংশটুকুকে আমরা আবার কি লিখতে পারি, cos m পাই, যেখানে m ইজ ইকুয়াল টু 0 থেকে শুরু করে 0, 1, 2, 3 ইত্যাদি পূর্ণ সংখ্যা, সকল পূর্ণ সংখ্যা। এখন একটু দেখে নিই আমরা কেমন করে এই সমীকরণ দ্বারা +-1 পাবো। আচ্ছা, যদি আমরা এখানে মনে করো m ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছি, তাহলে cos m পাই কত, cos m পাই ইজ ইকুয়াল টু cos 0 ডিগ্রি। cos 0 মান আমরা কত জানি, +1। আচ্ছা, একইভাবে আমরা যদি আরেকটি বসাই, cos m পাইয়ের জায়গায় আমরা cos m ইজ ইকুয়াল টু 1 বসাই, m ইজ ইকুয়াল টু 1, তাহলে cos 1 পাই ইজ ইকুয়াল টু cos পাই ইজ ইকুয়াল টু -1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পর্যায়ক্রমিকভাবে m যখন 0 তখন +1, m যখন 1 তখন -1, এভাবে কিন্তু যদি cos m পাই দ্বারা আমরা এটাকে রিপ্লেস করি তাহলে কিন্তু আমাদের এই কন্ডিশনটা সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে আসবে, সর্বোচ্চ বিস্তারের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তাহলে এখন আমরা এখান থেকে দেখতে পাচ্ছি, তাহলে এই সমীকরণটাকে আমরা মুছে দিলাম। এখন দেখো, তাহলে এই দুই পাশ থেকে আমাদের cosকে আমরা বাদ দিয়ে যে অংশটুকু পাই সেটা লিখতে পারি m পাই, তাহলে 2πx বাই ল্যামডা ইন্টু এখান থেকে আমরা m পাই পেলাম। তাহলে এখন এখান থেকে আমাদের x এর মানটা যদি আমরা সরণের মানটা যদি বের করি তাহলে কেমন পাই, x ইজ ইকুয়াল টু m ল্যামডা, উভয় পাশ থেকে আমাদের পাই কিন্তু চলে যাচ্ছে, তাহলে m ল্যামডা, ল্যামডা ক্রস হয়ে গেল, ডিভাইডেড 2। তাহলে এখানে কিন্তু এখন এই সমীকরণ থেকে দেখা যায় যে আমরা প্রথমে যে সমীকরণ পেয়েছিলাম এখানে যদি একটা ইকুয়েশন নাম্বার আমরা দিয়ে রাখি, এই সমীকরণ থেকে আমরা কি পাবো, তাহলে 1 নম্বর সমীকরণ থেকে আমরা কেমন পাবো, x এর মানগুলো যদি মান বসাতে থাকি, যদি 1 থেকে শুরু করি, এখানে যদি m ইজ ইকুয়াল টু 1, 2, 3 ইত্যাদি বসাতে থাকি তাহলে 1 এর জন্য আমরা কত পাবে, ল্যামডা ডিভাইডেড 2। তারপর যদি 2 বসাই, 2 এর জন্য পাবো 2 ল্যামডা ডিভাইডেড 2, তাহলে আলটিমেটলি ল্যামডা। তারপরে যখন 3 বসাবো, 3 ল্যামডা ডিভাইডেড 2। যখন 4 বসাবো তখন আসবে 4 ল্যামডা ডিভাইডেড 2, তাহলে 4 ক্যান্সেল হয়ে 2 থাকবে 2 ল্যামডা। তাহলে এভাবে প্রত্যেকটি পূর্ণ সংখ্যার জন্য আমরা যদি মান বসাতে থাকি তাহলে অ্যান্টিনোডের অবস্থান x আমরা পাবো λ/2 অবস্থানে, তারপরে দ্বিতীয়টা ল্যামডা অবস্থানে, তারপর 3 λ/2 অবস্থানে, এভাবে চলতে থাকবে। তাহলে এই মানগুলো আমাদের অ্যান্টিনোডের অবস্থান নির্ণয় করছে। তাহলে দেখো এখানে অ্যান্টিনোডের অ্যান্টিনোডের মধ্যে তাহলে মধ্যবর্তী দূরত্ব কেমন হচ্ছে, তাহলে দ্বিতীয় অ্যান্টিনোড হচ্ছে এটা দ্বিতীয় আর এটা প্রথম। তাহলে প্রথম দ্বিতীয় থেকে যদি আমি প্রথম বিয়োগ করি তাহলে আমাদের কি আসছে, ল্যামডা ডিভাইডেড 2। তাহলে পরপর দুটি সুস্পন্দ বিন্দু বা অ্যান্টিনোডের মধ্যবর্তী দূরত্ব λ/2, যা পরপর দুটি অ্যান্টিনোড এর মধ্যবর্তী
দূরত্ব, মধ্যবর্তী দূরত্ব। তাহলে স্টুডেন্ট দেখতে পেলাম আমরা যে সুস্পন্দ বিন্দুর ক্ষেত্রে এই 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 অবস্থানসমূহের ক্ষেত্রে আমরা স্থির তরঙ্গের ক্ষেত্রে সুস্পন্দ বিন্দু কিন্তু আমরা এই এই অবস্থানে পাবো। স্টুডেন্টস দেখো, এবার আমরা নির্ণয় করব নিস্পন্দ বিন্দুর অবস্থান। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছ নিস্পন্দ বিন্দু, আমাদের যে কন্ডিশন আমরা এটা ধরেছিলাম প্রথম সুস্পন্দ বিন্দু নির্ণয়ের ক্ষেত্রে, এখানেও এই কন্ডিশনটা ধরবো। এখন তোমরা দেখতে পাচ্ছ যে এই অংশটা কখন সর্বনিম্ন হবে, বিস্তারটা কখন সর্বনিম্ন হবে, যখন এই অংশটার মান কি হবে, 0 হবে, তখন কিন্তু বিস্তারটা কি হবে, সর্বনিম্ন, বা সেখানে আমরা নিস্পন্দ বিন্দু পাবো। তাহলে এই কন্ডিশনকে আমরা যদি 0 ধরি, তাহলে কি লিখতে পারি, cos 2πx ডিভাইডেড ল্যামডা ইজ ইকুয়াল টু 0, যাকে আমরা একটি সমীকরণ যদি এভাবে লিখি, 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2, তাহলে দেখো তো কি আসে। এখানে m আমরা কি জানি, আমরা m জানি m ইজ ইকুয়াল টু 0 1 2 3 এভাবে সকল পূর্ণ সংখ্যা। আচ্ছা, এখন একটি একটি করে মান যদি আমরা বসাই তাহলে কেমন আসে দেখি। যদি 0 বসাই এখানে, তাহলে কত আসছে, 0 বসালে পাই বাই 2 মানে 90, cos 90 ডিগ্রি, cos 90 ডিগ্রি মান কত, 0। আচ্ছা, আবার যদি 1 বসাই তাহলে 3 পাই বাই 2, 3 পাই বাই 2 cos 3 পাই বাই 2 এর মানও 0। এরকম করে সকল পূর্ণ সংখ্যার জন্য কিন্তু এই শর্তটা এখানে প্রযোজ্য। তাহলে এখন আমরা উভয় পাশ থেকে 2πx ডিভাইডেড ল্যামডা ইজ ইকুয়াল টু লিখতে পারি 2m প্লাস 1 ইন্টু পাই বাই 2। এখন দেখো, পাই যদি আমরা উভয় পাশ থেকে ক্যান্সেল করে দিই, তাহলে আমাদের কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়াল টু 2m প্লাস 1 ইন্টু ল্যামডা ডিভাইডেড 4। তাহলে দেখতে পাচ্ছ যে এই কন্ডিশনে এখন আমরা যদি পূর্ণ সংখ্যা মানগুলো এখানে বসিয়ে দিই, যে m ইজ ইকুয়াল টু যদি এখন 0 থেকে m ইজ ইকুয়াল টু 0 1 2 3 এগুলো পূর্ণ সংখ্যাটা আমরা বসিয়ে পাই, x ইজ ইকুয়াল টু, তাহলে এখানে 0 বসালে কত থাকছে, পুরো মানটা কিন্তু 0 হয়ে যাচ্ছে। তাহলে শুরুতেই আমরা নিস্পন্দ বিন্দু পাচ্ছি একটা, তারপরে আমরা পাচ্ছি কোথায়, 1 যদি বসাই, তাহলে 1 বসালে এখানে কত পাচ্ছি আমরা, শুরুতে আমরা পাচ্ছি ল্যামডা বাই 4 অবস্থানে, তারপরে 1 বসানোর জন্য আমরা পাচ্ছি 2 প্লাস 1 3 ল্যামডা ডিভাইডেড 4, তারপরে যখন 2 বসাবো 2 ইন্টু 2 4 প্লাস 1 5 ল্যামডা ডিভাইডেড 4। এভাবে কিন্তু সকল পূর্ণ সংখ্যা বসানোর জন্য ল্যামডা বাই 4, 3 ল্যামডা বাই 4 5 ল্যামডা বাই 4 7 ল্যামডা বাই 4 এভাবে কিন্তু এই অবস্থানগুলোতে আমরা নিস্পন্দ বিন্দু পাবো। এখন দেখি আমরা পরপর দুটি নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কতখানি। তাহলে দ্বিতীয় নিস্পন্দ বিন্দু কোনটা, 3 ল্যামডা ডিভাইডেড 4 মাইনাস প্রথম নিস্পন্দ বিন্দু আমরা পেয়েছিলাম ল্যামডা বাই 4 এর ক্ষেত্রে। তাহলে এই দুটো বিয়োগ করলে আমরা কি পাই, ল্যামডা ভাগ 2। তাহলে এটা হচ্ছে যা পরপর দুটি নোড এর মধ্যবর্তী দূরত্ব নির্দেশ করে, দূরত্ব। তাহলে আমরা কিন্তু দেখলাম যে অ্যান্টিনোড এবং নোড উভয়ের ক্ষেত্রেই পরপর দুটি অ্যান্টিনোড বা পরপর দুটি নোডের মধ্যবর্তী দূরত্ব কিন্তু ল্যামডা বাই 2। আচ্ছা, এখন আমরা দেখব স্টেশনারির উপরে কোনো পার্টিকেল বা কোনো কণার অবস্থানের ক্ষেত্রে তার বেগ, কোনো মুহূর্তের বেগ এবং ত্বরণ কেমন হবে। আচ্ছা, আমরা স্টেশনারি বা স্থির তরঙ্গের ইকুয়েশন কেমন পেয়েছিলাম তো দেখে নিই। স্থির তরঙ্গের সমীকরণ আমরা কি পেয়েছিলাম, y is equal to 2a cos 2 pi x divided lambda to sin 2 pi n t, এই সমীকরণ পেয়েছিলাম। এখন তোমরা জানো যে ভেলোসিটি
বা যদি আমরা ভেলোসিটিকে যদি আমরা ইউ দ্বারা প্রকাশ করি, ভেলোসিটি ইউ ইজ ইকুয়াল টু, এই সমীকরণকে যদি সরণ সমীকরণকে যদি আমরা টি এর সাপেক্ষে একবার ব্যবকলন করি তাহলে কিন্তু আমরা কি পাবো, ভেলোসিটি পাবো। ডিওয়াই ডিভাইডেড ডিটি, টি এর সাপেক্ষে যদি একবার ব্যবকলন করি তাহলে কিন্তু আমরা কি পাবো, বেগ পাবো। তাহলে এটাকে যদি আমরা একবারে করি, আমরা টি এর সাপেক্ষে টি কার সাথে আছে, সাইনের সাথে আছে, তাহলে সাইনকে করলে আমরা কি আসবে, কজ আসবে, কজ 2 পাই এন টি। আর এই বাকি টি এর সাথে যে অংশটুকু সেটুকু আবার সামনের দিকে বের হয়ে আসবে, আর বাদ বাকি যে অংশটুকু সেটুকু তো থেকেই যাবে। তাহলে আমরা একবারে লিখে ফেলি, যেখান থেকে 2 পাই এন বের হবে তাহলে আমরা লিখতে হবে 2 টু 4 পাই এন, 4 পাই এন এ ছিল, আর সাথে কি ছিল, কস 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা ইন্টু কী হয়ে যাবে, কস 2 পাই এন টি। আচ্ছা, এই হয়ে গেল আমাদের বেগের রাশিমালা। এবার বলো তো কণার ক্ষেত্রে এক্সেলারেশন বা ত্বরণ কেমন হবে। ত্বরণকে যদি আমরা এখানে এফ দ্বারা প্রকাশ করি, যেহেতু আমরা একটা বিস্তার এ ধরেছি সেজন্য আমরা এখানে আপাতত এফ ধরে নিচ্ছি। তাহলে আমরা জানি যে ভেলোসিটিকে যদি টি এর সাপেক্ষে ব্যবকলন করা হয় তাহলে কিন্তু ত্বরণ এফ পাওয়া যায়। তাহলে এখানে আমাদের ডি ইউ ডিটি ইজ ইকুয়াল টু ডি স্কোয়ার ওয়াই ডিভাইডেড ডি টি স্কোয়ার। তার মানে এই সমীকরণকে আবার ডিফারেন্সিয়েশন করতে হবে কার সাপেক্ষে, টি এর সাপেক্ষে। তাহলে টি এর সাপেক্ষে করলে আমাদের কি আসবে, এখানে দেখো কজ আছে কিন্তু, তাহলে কজ হয়ে যাবে কি মাইনাস সাইন, তাহলে মাইনাস সাইন সাথে কি আছে 2 পাই এন টি থেকে যাবে, আর টি এর সাথে যে অংশ 2 পাই এন সেটা কীভাবে বের হয়ে আসবে, তাহলে আমাদের একটা মাইনাস থাকছে, এই 2 পাই এন যদি বের হয়ে আসে তাহলে কি থাকছে 8 পাই স্কোয়ার এন স্কোয়ার এ কজ, এই অংশটুকু কজ 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা, এটা কি যাবে সাইন 2 পাই এন ইন্টু টি। তাহলে আমরা পেলাম ভেলোসিটি আর হচ্ছে এক্সেলারেশন এর সমীকরণ। এখন আমরা দেখব স্থির তরঙ্গের ক্ষেত্রে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা কেমন আসে। এবার আসলে আমরা দেখে নিই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ স্টেশনারি ওয়েভ কেমন হবে। স্টেশনারি ওয়েভ ইকুয়েশন আমরা জানি y is equal to 2a cos 2 pi x by lambda sin 2 pi nt। আচ্ছা, এখন একে কি করতে হবে, আমাদের x এর সাপেক্ষে এই সমীকরণকে, এই 1 নং সমীকরণকে x এর সাপেক্ষে দুইবার ব্যবকলন করে পাই। আচ্ছা, x এর সাপেক্ষে তাহলে কোন অংশটা ব্যবকলন করতে হবে, এই অংশটা। আচ্ছা, প্রথম ডিফারেন্সিয়েশন আমরা করি, dy dx ইজ ইকুয়াল টু, তাহলে আমরা কি পাচ্ছি, তাহলে আমাদের এই অংশটুকুর মধ্যে থেকে যাবে 2a সাইন, এটা তো থেকে যাচ্ছে 2 পাই এন টি, অংশটা থেকে যাচ্ছে, আর এটা পরিবর্তন করলে কি হবে, মাইনাস আসবে। তাহলে মাইনাসটা আমরা সামনে লিখে নিই, মাইনাস সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা, আর এর সাথে কি ছিল 2 পাই বাই ল্যামডা, এটা কিন্তু থেকে যাবে। আচ্ছা, তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে যদি একটু সাজিয়ে লিখি তাহলে মাইনাস 4 পাই এ ডিভাইডেড ল্যামডা ইন্টু সাইন 2 পাই এন টি ইন্টু সাইন 2 পাই এক্স ডিভাইডেড ল্যামডা। আচ্ছা, একে যদি আমরা দুবার বলেছি, আমরা দুইবার ব্যবকলন করতে হবে, তাহলে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার যদি নিই তাহলে আমরা এটাকে ব্যবকলন করলে পাবো মাইনাস 8 পাই স্কোয়ার এ ডিভাইডেড ল্যামডা স্কোয়ার। কীভাবে পেলাম, আমাদেরকে কোন অংশটাকে করতে হবে, এই অংশটাকে কিন্তু আমাদের করতে হবে। তাহলে এটা করলে আমরা কী পাবো, সাইনকে করলে কস পেয়ে যাব,
কজ পাবো এবং তার সাথে কি ছিল 2π/λ একটা পেয়ে যাব। তাহলে এখানে দুটো ল্যামডা, দুটো পাই স্কোয়ার হয়ে গেল, দুটো ল্যামডা স্কোয়ার হয়ে গেল, 4 দুগুণ 8 পেয়ে গেলাম। তাহলে লিখলে পরে আমরা পাবো হচ্ছে কজ, এটাকে করলে কজ 2πx ডিভাইডেড ল্যামডা ইন্টু সাইন 2πnt। আচ্ছা, এখন দেখো এখানে আমরা যে সমীকরণগুলো পেলাম, এখানে আমরা দেখতে পাচ্ছি, আমরা এখানে দেখো একটা ত্বরণের ইকুয়েশনটা কিন্তু লিখে রেখেছি। এখন এই ত্বরণের সাথে এটা আমরা পেয়েছি d²/dt²। আচ্ছা, এটার সাথে যদি আমরা এখন এটাকে কম্পেয়ার করি তাহলে আমরা কেমন পাবো? আচ্ছা, এই অংশটুকুকে পরিবর্তে দেখো, এই সমীকরণকে আমরা একটু সাজিয়ে লিখলাম যে এখানে উপরে n² গুণন করেছি, নিচে কিন্তু ওটা দ্বারা ভাগ করে দিয়েছি, আর এখানে যে λ² ছিল সেই λ²কে একটু আলাদা করে লিখেছি। বাদ বাকি দেখো সব একই আছে, 8π² a cos 2πx/λ sin 2πnt, এইটুকু আর এটা ভাগ করে দিয়েছি। তাহলে এই অংশটুকু সমান আমরা কি লিখতে পাচ্ছি দেখো তো, এই সমীকরণের সাথে মিল পাচ্ছি কিনা, d²y ভাগ dt²। তাহলে এর পরিবর্তে আমরা লিখব মাইনাসও কমন চলে এসছে, তাহলে মাইনাস সহ আমাদের লিখতে হবে d²y ডিভাইডেড dt² ইন্টু 1 ডিভাইডেড λ² n²। এর পাশে কী ছিল, d²y ডিভাইডেড dx²। তাহলে এটাকে যদি আমরা এখন একটু সাজিয়ে লিখি, d²y ডিভাইডেড dt² ইজ ইকুয়াল টু λ² n² d²y, এটাকে এই পাশে নিয়ে গেলাম, সাইড চেঞ্জ করে নিলাম শুধু, λ² ডিভাইডেড dx²। তাহলে আমাদের এই সমীকরণটাই কিন্তু হয়ে গেল স্থির তরঙ্গের ক্ষেত্রে ব্যবকলনীয় সমীকরণ। তাহলে এটি হলো স্থির তরঙ্গের ব্যবকলনীয় সমীকরণ। তো স্টুডেন্টস, আজ এ পর্যন্তই শেষ করছি। নেক্সট এপিসোডে এটা কন্টিনিউয়েশন থাকবে, এরপরে আমরা এ সংক্রান্ত আরও কিছু টপিক আলোচনা করব। তো সেই লেকচারটি দেখার আমন্ত্রণ রইল, আর এই লেকচারটি তোমরা ভালো করে দেখবে, যারা এখনও সাবস্ক্রাইব করনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সচল রাখবে। আর সবাইকে আজকে লেকচার দেখার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।